আজকে এতদিন আমরা আহ, অনেকগুলা সাইটের কাজ দেখেছি, এইচটিএমএল সিএসএস এবং দুই ধরনের সাইটের কথা আমি বলেছি। একটা হচ্ছে ফুল উইড আর একটা হচ্ছে ফিক্সড উইড, তাই না? আমরা দুই ধরনের সাইটের কথা বলেছি না, একটা হচ্ছে ফুল উইড, একটা ফিক্সড উইড। যেমন এটা দেখতে পাচ্ছেন ফুল উইডের ওয়েবসাইট। তো আমি এখন দুই ধরনের সাইটের কথা আরো বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক সাইট আর একটা হচ্ছে ডাইনামিক সাইট। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে কি ডাইনামিক। তো স্ট্যাটিক সাইট কোনটা, ডাইনামিক সাইট কোনটা, কেউ একজন বলতে পারবেন? স্ট্যাটিক বলতে কি আর ডাইনামিক বলতে কি? এনিওয়ে, স্ট্যাটিক সাইট এবং ডাইনামিক সাইটের কথা বলি। সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইট করছি। আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, উম, অনেকগুলো পেজ আছে, ঠিক আছে? তো আমরা নর্মালি এইচটিএমএল দিয়ে যখন একটা সাইট করি তখন আমাদেরকে কি করতে হয়, প্রত্যেকটা পেজকে আলাদা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয় না? প্রত্যেকটা আলাদা আলাদা এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়। তো এই ফাইল, এই ওয়েবসাইটটা হচ্ছে স্ট্যাটিক, যেটা কি আমাকে ফাইল এইচটিএমএল ফাইল তৈরি করতে হচ্ছে, কন্টেন্ট রেডি করতে হচ্ছে, আবার মার্কআপ করতে হচ্ছে, প্রত্যেকটা পেজে একই মার্কআপ বা কন্টেন্ট চেঞ্জ করে আবার মার্কআপ করতে হচ্ছে আমাদেরকে। এই যে বিষয়টা, এটা হচ্ছে কি স্ট্যাটিক ফাইল, সরি স্ট্যাটিক ওয়েবসাইট। একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে ম্যানেজ করতে গেলে আপনাকে অবশ্যই এইচটিএমএল সিএসএস জানা লাগবে। এবার আসি ডাইনামিক ওয়েবসাইটে। ডাইনামিক ওয়েবসাইট কোনটা? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট, এমন একটা প্যানেল যার দুইটা প্যানেল থাকে, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড বলতে যেটা ইউজার দেখতেছে, সবাই দেখতেছে, এটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আর একটা হচ্ছে ব্যাক এন্ড, যেটা W3 স্কুল কমিটি। সাপোজ W3 স্কুল একটা কমিটি আছে যারা এই ওয়েবসাইটটা চালাচ্ছে, তাই না? তো তারা ব্যাক এন্ড থেকে যেগুলো দিচ্ছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো ওইটা হচ্ছে কি ব্যাকএন্ড, যারা ম্যানেজ করতেছে, আমার কন্টেন্ট ম্যানেজ করতেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনামিক ওয়েবসাইট, যেটা কি যার একটা ফ্রন্ট এন্ড থাকবে এবং ব্যাক এন্ড থাকবে। ফ্রন্ট এন্ডে কন্টেন্ট শো করবে আর ব্যাক এন্ড থেকে সে কন্টেন্ট কি হবে, কি হতে পারে, কি থাকা দরকার, সেগুলো কি করব আমরা সেভ করব ব্যাক এন্ড থেকে। আর একটা ডাইনামিক ওয়েবসাইট চালানোর জন্য, একটা ডাইনামিক ওয়েবসাইট রেডি করার জন্য বা ম্যানেজ করার জন্য কোন রকমের এইচটিএমএল সিএসএস জানা দরকার নাই, ঠিক আছে? যে এইচটিএমএল সিএসএস সম্পর্কে জানে না সেই কিন্তু এমনিতে ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? সো এই দুটো হলো ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, যেমন স্ট্যাটিক ওয়েবসাইটে প্রতিটা পেজকে কি করতে হচ্ছে, আমার বারবার ক্রিয়েট করতে হচ্ছে। আর ডাইনামিক ওয়েবসাইটে যেটা হয় সেটা হচ্ছে একটা পেজ, দেখেন এই ওয়েবসাইটের আমি যে কোনো পেজে যাই, এই পেজের লেআউটটা দেখেন, উপরে কি টপ পোর্শন, মেনু এবং হেডার, তারপর হচ্ছে নিচে হচ্ছে এই অংশটুকু হচ্ছে ফুটার, এন্ড বাম পাশে একটা সাইড বার আছে, ডান পাশে একটা সাইড বার আছে, মাঝখানে কন্টেন্ট চেঞ্জ। তো আমি যদি আরেকটা পেজে যাই, সেম বিষয়, উপরে নিচে লেফট রাইট দুইটাই সেম, কিন্তু মাঝখানে চেঞ্জ হচ্ছে, তাই না? এটা হচ্ছে পেজ, পেজের লেআউট একই, জাস্ট পেজ হচ্ছে একটা, আমরা একটা ফাইল তৈরি করছি সাপোজ পেজ ডট এসটিএম, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে হাজারটা, আমি ড্যাশবোর্ড থেকে, প্যানেল থেকে, ব্যাক এন্ড থেকে কি করব, অ্যাড নিউ পেজ, জাস্ট ক্লিক করব, একটা নতুন পেজ ক্রিয়েট হবে এবং আমি যে কন্টেন্টটা দেবো সেই কন্টেন্টটা এখানে শো করবে। তার মানে কি লেআউট একটা, পেজ একটা, জাস্ট আমি কি ডাইনামিক ফাংশনের মাধ্যমে কি করতেছি, একাধিক পেজ একটাকে একাধিক ভাবে ক্রিয়েট করতেছি, দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ব্যাপারটা হলো ডাইনামিকে হয়। তো আমরা একটা ওয়েবসাইট ডাইনামিক করার জন্য যা যা লাগে সেই বিষয়টা আজকে দেখবো। তো আমরা যেহেতু অ্যাডভান্স পিএইচপি ডেভেলপার না, যেহেতু পিএইচপি একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সার্ভার সাইট, সার্ভারে কি করে রান করে, প্রি প্রসেস করে, দেন ব্রাউজারে কি করে শো করে। তাহলে পিএইচপি রান করার জন্য একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সার্ভার, ঠিক আছে? পিএইচপি রান করার জন্য একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সার্ভার। সার্ভার ছাড়া পিএইচপি রান হবে না। পিএইচপির কোনো কোনো কিছু, যেমন পিএইচপির একটা সিনট্যাক্স সম্পর্কে জানি। পিএইচপি সাপোজ এটা একটা পিএইচপি ফাংশন ইকোর মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড কে কি করছে, ডিসপ্লে করছে। তো এই বিষয়টা সার্ভার ছাড়া নরমালি এইচটিএমএল এ কখনোই কি হবে না, রান করবে না, দেখাবে না। এবং পিএইচপির এক্সটেনশন, পিএইচপির ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট পিএইচপি। আমরা যেটা এইচটিএমএল ডট এইচটিএমএল দিয়ে করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কোনো পিএইচপি কোড লিখি, তাহলে সেই এইচটিএমএল কি বলবো, এইচটিএমএল টাইপটাকে, এইচটিএমএল এক্সটেনশনটাকে চেঞ্জ করে করতে হবে হচ্ছে কি
ডট পিএসপি, এবং ডট পিএসপি অবশ্যই রান করবে হচ্ছে কি সার্ভারে, শুধুমাত্র ব্রাউজারে কিন্তু ডট পিএসপি রান করে না। সাপোজ আমি একটা ফোল্ডার করলাম HTML এবং এখানে জাস্ট index.html। এখন index.html আমি যাই লিখি না কেন সেটা কি অবশ্যই আমার কি হলো এনিওয়ে দ্যাট index.html আমি যাই লিখি না কেন সেটা কি HTML এ শো করবে। HTML এ শো করবে, কিন্তু index.html এ যদি আমি কোনো PHP ফাংশন লিখি, সাপোজ আমি PHP লিখলাম, PHP ট্যাগ হচ্ছে লেস দেন বা অ্যাঙ্গেল প্রশ্নবোধক চিহ্ন PHP দেন স্পেস আবার শেষ করা হয় প্রশ্নবোধক চিহ্ন এবং অ্যাঙ্গেল শেষ, ঠিক আছে। এর মধ্যে আমাদেরকে পিএসপি কোড লিখতে হয়, পিএসপি যে কোনো একটা কোড, আমি সাপোজ ইকো কোডটা লিখলাম। ইকোর কাজ হচ্ছে পিএসপি কে কি করা, যেটা যেটা ডাবল কোটেশনের মধ্যে থাকবে তাকে কি ডিসপ্লে করা। আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এবং দেখেন আমি যখন রিফ্রেশ করছি পিএসপি রান হচ্ছে না, অবশ্যই পিএসপি এক্সটেনশন ডট পিএসপি হতে হবে। এখন ডট পিএসপি করে দেখলাম, আমি যেহেতু পিএসপি লিখছি, পিএসপি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা একসাথে কার সাথে কাজ করে, পিএসপি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা এইচটিএমএল এবং পিএসপি একসাথে কাজ করে। আমরা দেখেন এইচটিএমএল মার্কআপ করেছি প্লাস পিএসপি লিখেছি, আবার এইচটিএমএল মার্কআপ শেষ করেছি। সো এই অংশটুকু কি আমি পিএসপি কোডের মাধ্যমে করেছি। এখন দেখেন এটাকে যদি আমি পিএসপি দেই তাহলে কি রান করছে, ফাংশনটা কি রান করছে না। অবশ্যই আমার পিএসপি ফাইলটা সার্ভারে রাখতে হবে। সো এখন সার্ভারের বিষয় আছে, সার্ভার কি জিনিস, সার্ভার অ্যাকচুয়ালি অ্যাপাচি হচ্ছে সার্ভার সফটওয়্যার, ঠিক আছে। একটা যে কোনো একটা কম্পিউটার সার্ভার সফটওয়্যার হচ্ছে অ্যাপাচি। তো আমরা যেহেতু অ্যাপাচিটা ইউজ করতে পারবো না, কারণ এটা শুধুমাত্র সার্ভার সফটওয়্যার, সার্ভার সফটওয়্যার। তো আমাদের কি লাগবে, পিএসপি হচ্ছে একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা সফটওয়্যার প্যাকেজ। তো এটা লাগবে। তো এখন আমরা অবশ্যই ইউজ করব হচ্ছে সার্ভার লাগবে, পিএসপি লাগবে। পিএসপি কার সাথে কাজ করে, মাইস্কুয়েল এর সাথে কাজ করে, তো মাইস্কুয়েল লাগবে। তারপর আবার কি লাগতে পারে, এই জাস্ট অ্যাপাচি, মাইস্কুয়েল, পিএসপি। তো এই তিনটা জিনিস একটা সার্ভারে থাকা লাগবে যদি একটা সার্ভারে রান করতে শুধুমাত্র পিএসপি। এখন আমার এমন একটা সাইট করছি যে ডাইনামিক একটা ওয়েবসাইট, এটা তো কোথাও কোনো একটা ডাটাবেজে কি সেভ করা আছে, তাই না। তো ডাটাবেস সার্ভিস দেয় হচ্ছে মাইস্কুয়েল ডিবি, মাইস্কুয়েল বা আরো অনেক অনেক ডাটাবেস সার্ভিস আছে। তো আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে সার্ভিস দিচ্ছে হচ্ছে পিএসপি, জাস্ট ডাটাবেস এবং পিএসপির মাধ্যমে আমার ওয়েবসাইটকে ডাটাবেসের সাথে কানেক্ট করা। আর সার্ভার কি করছে, সার্ভার করছে এগুলাকে প্রসেস করতেছে। আমি যে কোডগুলো লিখছি সেই প্রসেস করে মাইস্কুয়েলে নিয়ে যাচ্ছে, মাইস্কুয়েল থেকে আবার কোডের মাধ্যমে কি প্রসেস করে আমার ওয়েবসাইটের ডাটাটা শো করছে। এইভাবে হচ্ছে কি সার্ভারটা। এখন তিনটা বিষয় আমার কম্পিউটারে লাগবে যদি আমি লোকাল হোস্টে কাজ করতে চাই, যদি আমি কম্পিউটারে কাজ করতে চাই এই তিনটা জিনিস আমার লাগবে। তো এই তিনটা জিনিসকে নিয়ে কিছু প্যাকেজ আছে, সার্ভার প্যাকেজ, যেমন ওয়ার্ম সার্ভার, এটা হচ্ছে একটা প্যাকেজ। ওয়ার্ম সার্ভার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ম মিন্স কি উইন্ডোজ, অ্যাপাচি, মাইস্কুয়েল, পিএসপি। এটা মানে কি উইন্ডোজ, অ্যাপাচি, মাইস্কুয়েল, পিএসপি এই তিনটা জিনিস অন উইন্ডোজ। এটা বলছে কি অ্যাপাচি, পিএসপি এবং মাইস্কুয়েল অন উইন্ডোজ। উইন্ডোজের জন্য ওয়ার্ম সার্ভার, আবার উইন্ডোজ আরটা আছে, এরকম আরো কিছু প্যাকেজ সফটওয়্যার আছে যেমন জ্যাম্প, তারপর আছে ম্যাম্প, ঠিক আছে। ম্যাম্প হচ্ছে ম্যাকের জন্য, জ্যাম্প হচ্ছে ক্রস ব্রাউজার যে কোনো প্ল্যাটফর্মের জন্য, যেমন উইন্ডোজ এ সাপোর্ট করে, ম্যাক ওএস এ সাপোর্ট করে, লিনাক্স এও সাপোর্ট করে জ্যাম্প, ঠিক আছে। তো ওয়ার্ম সার্ভার ইনস্টল করার সিস্টেম অবশ্যই সবাই লিখে নেন। ডাউনলোড, প্রথমে ডাউনলোড করবেন, কি কি ডাউনলোড করবেন, অবশ্যই আপনার কম্পিউটারে যত বিটের ঠিক তত বিটের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। 32 বিট হতে পারে, 64 বিট হতে পারে। তারপর 64 বিট, আপনার কম্পিউটারটা হচ্ছে কি 64 বিট। কিভাবে বুঝবেন এটা তো জানেন, মাই কম্পিউটার, এখান থেকে জাস্ট প্রপার্টিসে গেলে বুঝতে পারবেন যে 64 বিট অপারেটিং সিস্টেম, ঠিক আছে। মাই কম্পিউটারে গিয়ে জাস্ট প্রপার্টিস 64 বিট অপারেটিং সিস্টেম। এনিওয়ে এরপর দেখেন 64 বিটে যখন ক্লিক করব তখন একটা পপ আপ বক্স আসবে, এখানে বলবে কিছু ওয়ার্নিং দিছে প্লাস আমার ডাউনলোড লিংকটা দিছে, এই যে
উপরে এটা হচ্ছে ডাউনলোড লিংক। সো এটা হচ্ছে ওয়ার্ম সার্ভার ডাউনলোড লিংক। আমি ডাউনলোড লিংক ওপেন করলাম, এখানে কিছুক্ষণ সময় নেবে, প্রায় 5 সেকেন্ড সময় নেবে। সেই 5 সেকেন্ড সময় পর ডাউনলোডটা আসবে। এটা হচ্ছে ওয়ার্ম সার্ভার সফটওয়্যার 41 MB, মনে রাখবে। তো এটা বাদ দিলাম। এরপর আর কি কি লাগবে? অবশ্যই আপনার কম্পিউটারে এই যে ভিজুয়াল স্টুডিও 2012 VC11 ডিস্ট্রিবিউশন, এটা লাগবে। এটা কি? এটা হচ্ছে মাইক্রোসফটের DLL, একটা বলতে পারেন C++, ভিজুয়াল C++ এর কিছু ফাইল, যেটা আমাকে অবশ্যই ইনস্টল করতে হবে। যদি এটা ইনস্টল না করলে যেটা হয় সেটা হচ্ছে আমার ওয়ার্ম সার্ভার ইনস্টলের সময় কিছু ফাইল মিসিং দেখাতে পারে, সেটার জন্য অবশ্যই এটা ডাউনলোড করে নেওয়া লাগবে। সেটা হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইটে, এটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে আসবে, এখান থেকে ডাউনলোড, দেন আপনার যত বিটের কম্পিউটার ঠিক তত বিটের ডাউনলোড করবেন। যে 64 বিট সিলেক্ট করে জাস্ট নেক্সট করলে ডাউনলোড হবে। সো ইনস্টলের সিস্টেম, প্রথমে এটা ইনস্টল করতে হবে, তারপর ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে হবে, যেটা আমরা ওয়ার্ম সার্ভার 41 MB যেটা ডাউনলোড করব সেটা। ফার্স্ট সিস্টেম হচ্ছে ভিজুয়াল C++, এটাকে ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে হবে। এই দুইটার পর আমরা যেটা দেখতে পারবো, স্টার্ট মেনুতে স্টার্ট ওয়ার্ম সার্ভার 64 এই নামে একটা কি মেনু দেখতে পাবো। এটাতে ক্লিক করলে ওয়ার্ম সার্ভারটা কি রান হবে। এই দেখেন ওয়ার্ম সার্ভার কি আইকন রেড দেখাচ্ছে, কিছুক্ষণ পর গ্রিন হবে। এটা হচ্ছে কি ওয়ার্ম সার্ভার এখন পারফেক্টলি অনলাইন। আমার সার্ভার কি এখন অনলাইনে আছে, আমি এখন সার্ভারে কাজ করতে পারবো। এখন আমার সার্ভারে কি দিচ্ছে, যেখানে আমি সার্ভারটা ইনস্টল করেছি, সাপোজ যে কোনো ড্রাইভে আপনি সার্ভারটাকে ইনস্টল করতে পারেন। ওয়ার্ম সার্ভার যেখানে ইনস্টল করবেন, হয় লোকাল ডিস্ক সিতে, নর্মালি লোকাল ডিস্ক সিতে যাই, এখানে ওয়ার্ম নামে একটা ফোল্ডার দেখবেন, আমরা সেটাকে ইতে ইনস্টল করেছি। ওয়ার্ম কি, এই যে এটা হচ্ছে কি আপনার ওয়ার্ম সার্ভারের যাবতীয় ইনস্টল ফাইল, যেগুলো আমি ইনস্টল করার পর যা যা ফাইল দিয়েছে, তার মধ্যে দেখেন একটা www ডিরেক্টরি আছে। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার, যেখানে আমি আমার সার্ভারের কি করব, যেমন আপনারা কি করেন এফটিপি তে কি আপনাদের সাইটটা কি প্রজেক্টটা কি আপলোড করেন না? সো ওইটা হচ্ছে সার্ভারের আপনাকে দেওয়া ফোল্ডার, ঠিক আছে? আপনার ফাইলকে স্টোর করার জন্য একটা ফোল্ডার দেওয়া হয়েছে, এবং ওখানে যদি পিএইচপি ফাইলও আপলোড করেন সেটা কাজ করবে, কারণ ওইটা সার্ভারের একটা ফোল্ডার। সো লোকাল হোস্টে আমরা যখন কম্পিউটারে পিএইচপি নিয়ে কাজ করব, তখন ওয়ান সার্ভার ইনস্টল করার পর আমাকে যে www ডিরেক্টরি ফোল্ডারটা দিচ্ছে, এটাই হচ্ছে সেই ফোল্ডারটা, যে ফোল্ডারটা আমরা অনলাইনে আপনাদেরকে এফটিপি মাধ্যমে দিয়েছি। সাপোজ এখানে যে যে ফাইলটা রাখবো সেটা পিএইচপি ফাইল হোক আর এইচটিএমএল ফাইল হোক, সবসময় কাজ করবে। তো আমি একটা কাজ করি, একটা আপনাদের নাম দিয়ে ফোল্ডার করি, যেমন ওয়েব সি। এখন দেখেন আমরা যে ওয়েব সি এর একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল করেছিলাম না, ইন্ডেক্স পিএইচপি ফাইল, এই ফাইলটা আমি আমাদের এখানে নিয়ে আসি। এরপর এটাকে আমি ভিজিট করি, কোথায় আছে, এটা হচ্ছে www ডিরেক্টরিতে আছে। এটাকে ভিজিট করার সিস্টেম হচ্ছে, যেহেতু আমার সার্ভারে আমি আপলোড করেছি, সার্ভারে তো একটা লিংক থাকে তাই না, আপনাদের একটা লিংক আছে rrpractice.com/home/ আপনার আইডি। তো এই লিংকটা হচ্ছে এটা rrpractice.com লোকাল হোস্ট, যেহেতু আমি লোকাল হোস্টে কাজ করছি সেই জন্য লিংকটা হচ্ছে লোকাল হোস্ট। দেন আমার প্রজেক্টের নাম হচ্ছে ওয়েব সি, তাই না? কি করছে এখানে, কি দেখাচ্ছে দেখেন, একটা এরর দেখাচ্ছে, যেহেতু আমরা শুরু করেছি এররটা ভুল হয়েছে, মানে এটা একটা স্টেটমেন্ট, এটা শেষ করতে হবে সেমিকোলন দিয়ে, আমরা কোলন দিয়েছিলাম। এনিওয়ে এখন দেখেন আহ ও শিট, আমরা ভুল জায়গায় এডিট করছি। আমি ওয়েব সিটা এখানে ওপেন করি, এবার এডিট করি। এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড, পিএইচপি কি করছে, হ্যালো ওয়ার্ল্ডটাকে ইকো করছে। এবং দেখেন সোর্সটা দেখেন সে কিভাবে করছে, বডির মধ্যে জাস্ট প্লেইং টেক্সট। আমরা পিএইচপি তে আবার এটাও বলতে পারি, এটা একটা কি h1 ট্যাগের মাধ্যমে হবে, h1 সরাসরি আমরা লিখতে পারি কি h1, h1 ট্যাগের মাধ্যমে যেহেতু লিখেছি, h1 ট্যাগের মাধ্যমে শো করবে বডি h1, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? সো পিএইচপি কাজ করে কোথায়, সার্ভারে কাজ করে। অবশ্যই পিএইচপি এক্সটেনশন, আমরা যেখানে পিএইচপি লিখবো, সাপোজ আমার এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে কি এইচটিএমএল, তাহলে কিন্তু ডট html এন্ড
কি দেখাচ্ছে, ফাংশনটা দেখাচ্ছে না, বাট আর বাকিগুলো কি প্লেন টেক্সট হিসেবে দেখাচ্ছে। এগুলা সব কি প্লেন টেক্সট আকারে দেখাচ্ছে, কিন্তু ফাংশনটা দেখাচ্ছে না। পিএইচপি এইচটিএমএল এ কাজ করে না। পিএইচপি যদি লিখি তাহলে অবশ্যই তার ফাইলের এক্সটেনশনটা হবে ডট পিএইচপি, এবং পিএইচপি লেখার সিস্টেমটা হচ্ছে ব্র্যাকেটস, সরি অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং প্রশ্নবোধক চিহ্ন প্লাস পিএইচপি দিয়ে শুরু এবং প্রশ্নবোধক চিহ্ন এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। এটার মাধ্যমে কি পিএইচপি শেষ। দেন তার মধ্যে হচ্ছে আমি যে কোনো পিএইচপি ফাংশনকে লিখতে পারবো। তো এবার আমি বেসিক পিএইচপি সম্পর্কে আসি, যে বেসিক পিএইচপি অ্যাকচুয়ালি কি কি জানা দরকার। তো তার আগে আমরা যেভাবে শিখবো সেটার বিষয় বলি। আমরা যেটা শিখবো, যেহেতু আমরা অ্যাডভান্স পিএইচপি জানি না, সেহেতু শুধুমাত্র পিএইচপি ইউজ করে আমরা কি করতে পারবো না, একটা সিএমএস বা একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারবো না, একটা প্যানেল তৈরি করতে পারবো না, বা ব্যাকএন্ড তৈরি করতে পারবো না। তো আমাদের ওয়েবসাইটের জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসের নাম শুনেছি। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস বা সিস্টেম বা সফটওয়্যার, যে কোনো কিছু। কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, সিএমএস এর মিনস হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো এটা কি করে? কন্টেন্ট ম্যানেজ করে। এই সফটওয়্যারের মাধ্যমে কি হয়? কন্টেন্ট ম্যানেজ করে। এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, এবং ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ পিএইচপি দিয়ে তৈরি। সম্পূর্ণ কি পিএইচপি দিয়ে তৈরি। এবং এরকম সিএমএস অনেকগুলো আছে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, ওপেন কার্ড, প্রেস্টাশপ, এরকম অনেক কিছু আছে। কিন্তু কোনটা কেন ইউজ করবো? অ্যাকচুয়ালি এক এক রকম প্রবলেমের কারণে এক এক রকম সিএমএস ইউজ করা হয়। আবার সব সিএমএস একই না, ঠিক আছে? এক এক রকম প্রবলেমের কারণে এক এক রকম সিএমএস ব্যবহার করা হয়। যেমন আপনি ই কমার্স সাইট করবেন, ই কমার্স সাইটের জন্য সিএমএস বেস্ট হচ্ছে ম্যাজেন্টো, ওপেন কার্ড, ঠিক আছে? কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েও ই কমার্স সাইট করা যায়। তো কিন্তু প্রবলেম সলভিংটা অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স পাবেন ম্যাজেন্টোতে গিয়ে, অথবা ওপেন কার্ডে গিয়ে, অথবা প্রেস্টাশপে গিয়ে। এইসব সিএমএস এ ই কমার্সের ক্ষেত্রে, যেহেতু এগুলো শুধুমাত্র ই কমার্স বেসড সিএমএস, ওই সিএমএস এ কি করবেন? ই কমার্স সাইট ভালো হবে। আবার আপনি ব্লগ সাইট করবেন, তাহলে ওয়ার্ডপ্রেস বেস্ট। যেমন অনলাইনে যেসব পত্রিকা চলে, বেশিরভাগ পত্রিকা ওয়ার্ডপ্রেসে করাবে টুকটাক, প্রথম আলো এগুলো ছাড়া। নর্মালি যেগুলো ফেসবুকে যারা সবাই ইয়ে করে, বাংলা নিউজ 24.com, এই টাইপের সবগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস, ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইটও করা যায়, নিউজ সাইটও করা যায়, ইভেন ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স সাইটও করা যায়। আবার ওয়ার্ডপ্রেস দিয়ে কি কোম্পানির সাইট, রিয়েল এস্টেট কোম্পানি বা নিজের পোর্টফোলিও সাইট, এগুলো করা যায়। তো এই সিএমএস টা ডিপেন্ড করছে প্রবলেমের উপর, অ্যাকচুয়ালি কোন সিএমএস ইউজ করলে বেটার। এক এক সিএমএস এক এক রকম। তবে সবচাইতে ইউজার ফ্রেন্ডলি সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটার একটা ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডটা খুব সুন্দর দেখার সাথে সাথে, যে এইচটিএমএল সিএসএস সম্পর্কে কিছু জানে না, প্লাস যে ওয়েবসাইট শুধুমাত্র জাস্ট এমনি পড়তে পারে, যে শুধুমাত্র পড়তে জানে, সেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করে একটা থিম সাজায় ফেলতে পারবে। আজকে থেকে এই মজাটা শুরু। এতক্ষণ আজকের ক্লাসের পর থেকে আই হোপ আপনারা সবাই বলবেন কেন এইচটিএমএল সিএসএস শিখছি কিছুদিন পর, যখন মজাটা দেখবেন। এনিওয়ে, সো ওয়ার্ডপ্রেস, সো এরকম একটা সিএমএস সফটওয়্যার যেটার মাধ্যমে অনেক কিছুই করা যায়। তো ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে পিএইচপি, যেহেতু ওয়ার্ডপ্রেস কি পিএইচপি দিয়ে তৈরি, তো পিএইচপির কিছু বিষয় আমাদেরকে জানা লাগবে। তো পিএইচপি কি কি বিষয় জানা লাগবে? যেমন পিএইচপি আমরা দেখেছি যে পিএইচপি কিভাবে শুরু করতে হয়। পিএইচপি কিভাবে শুরু করতে হয়? অবশ্যই পিএইচপি এভাবেই শুরু করে, সব পিএইচপি ট্যাগ এভাবে শুরু করতে হয়। এবং একই ট্যাগের মধ্যে একটা ফাংশন, এই একটা ট্যাগের মধ্যে আমরা অনেকগুলা ফাংশন, অনেকগুলা কোড এক্সিকিউট করতে পারি, সমস্যা নেই। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে পিএইচপি সম্পর্কে জানবো। পিএইচপি তে দেখেন, পিএইচপি সিনট্যাক্স, ভেরিয়েবলস, প্রথম ভেরিয়েবল সম্পর্কে জানি। ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কি? আপনারা কি বোঝেন ভেরিয়েবল সম্পর্কে? একটা নাম, ভেরিয়েবলটা হচ্ছে কি একটা নাম। সাপোজ আমার কাছে এরকম এরকম কি অনেকগুলা মডেলের, বা এটার একটা ডেসক্রিপশন আছে। সাপোজ এটার একটা ডেসক্রিপশন, এটা একটা ডাস্টারের কাজ হচ্ছে সে ব্ল্যাকবোর্ড মোছে বা হোয়াইট বোর্ড মোছে, এটা একটা এই টাইপের কিছু। হ্যাঁ, তো এটা নিয়ে একটা টেক্সট আমি কোন একটা নাম দিয়ে, এটার নাম দিয়ে সেভ করতে চাচ্ছি, বলতে পারেন একটা ফাইলের নাম, ঠিক আছে? তো এটা সম্পর্কে যাই লিখবো আমি একটা নামের মধ্যে সেভ করব, এবং সেই নামটাকে কল করলেই এটা সম্পর্কে যা লেখা আছে সবগুলো আমাকে কি করবে? শো করবে। সাপোজ এরকম একটা কাজ দেখি। এখন ভেরিয়েবল কিভাবে লিখতে হয়? ভেরিয়েবল হচ্ছে কি একটা নাম, ভেরিয়েবল লিখতে হয় ডলার সাইন দিয়ে, এবং
ভেরিয়েবল আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে কিন্তু নাম্বার দিয়ে শুরু করা যাবে না। ভেরিয়েবলের নাম আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে কিন্তু নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এবং যে কোনো লেটার দিয়ে শুরু করা যাবে। সো আমি নাম দিলাম ডাস্টার। ডাস্টার বানান ঠিক আছে, ঠিক থাকতে পারে। তো আমি এই নামের মধ্যে কিছু টেক্সট সেভ করতে চাচ্ছি। সাপোজ এই টেক্সট আমি লিখলাম, এটা আমি সেভ করবো। হ্যাঁ, সো আমি এটা এর মধ্যে দিলাম আপাতত। এটা এটা হচ্ছে কি একটা টেক্সট ডাবল কোটেশনের মধ্যে দিয়েছি, এবং ডাস্টারের মধ্যে ডাস্টারের মধ্যে কি করেছে, ডাস্টার ভেরিয়েবলে আমি এটাকে সেভ করে রেখেছি। এবং দেখেন এখন কিছু শো করবে না, কারণ আমার ডাস্টার ভেরিয়েবলটাকে কি করা হয়নি, ইকো করা হয়নি। তো পিএসপি এর মাধ্যমে আমি যদি ইকো করতে চাই, ইকো $ডাস্টার, আমি জাস্ট কি ভেরিয়েবলটাকে কল করলাম, সেই পুরো টেক্সটটাকে কি নিয়ে আসছে। সো ভেরিয়েবল হচ্ছে কি একটা নাম, ইকো হচ্ছে ডিসপ্লে অ্যাকচুয়ালি ফাংশন। ইকো হচ্ছে পিএসপি এর একটা ডিফল্ট ফাংশন বা বিল্ট ইন ফাংশন। এটার কাজ হচ্ছে কোনো একটা কিছুকে ডিসপ্লে করা। এরকম প্রিন্ট এফ আর একটা ফাংশন আছে, অনেকগুলো ফাংশন আছে, তো এক একটা এক এক রকমের। তবে এটাকে হচ্ছে প্লেন টেক্সট আকারে ডিসপ্লে করার জন্য ইকো, ঠিক আছে, ইকোটা কি ডিসপ্লে করার জন্য, এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। তো আমরা ফাংশন সম্পর্কে আপাতত পরে যাচ্ছি। ইকো হচ্ছে কি একটা কি ফাংশন, তো তার কাজ হচ্ছে, হ্যাঁ, আমি যাকে ডিসপ্লে করতে চাচ্ছি তার শুরুতেই লিখতে হবে অবশ্যই। এরপর আসি ভেরিয়েবল তো গেল। ভেরিয়েবল কি, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে তার ডাটা। হ্যাঁ, এবার আসি ডাটা টাইপের মধ্যে। ডাটা কত ধরনের, কত টাইপের ডাটা আছে, ঠিক আছে। পিএসপি তে 7 ধরনের ডাটা টাইপ আছে। 7 ধরনের ডাটা টাইপ। 7 ধরনের বলতে কি, যেমন টেক্সট, এটা একটা ক্যারেক্টার হতে পারে, একটা টেক্সট হতে পারে, একটা কি এক লাইনের সেন্টেন্স হতে পারে, বা 100 লাইনের একটা সেন্টেন্স হতে পারে। এটা একটা টেক্সটই তো। সো এটা হচ্ছে একটা ডাটা টাইপ। এটা টাইপের নাম হচ্ছে স্ট্রিং। 7 ধরনের ডাটা টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রিং, যাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। ডাবল কোটেশন, এই যে এখানে লেখা হয়েছে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা ডাটা টাইপ। এই টাইপের নাম হচ্ছে স্ট্রিং। আমি ডাটা টাইপে আসি। প্রথম ডাটা টাইপ এটা হচ্ছে কি স্ট্রিং। এটা টেক্সট। এখানে যদি বলি যে স্ট্রিং কি, এটা হচ্ছে ক্যারেক্টার হতে পারে বা একটা সেন্টেন্স হতে পারে, যে কোনো কিছু। অ্যাকচুয়ালি ক্যারেক্টারের সিকোয়েন্স হচ্ছে কি একটা স্ট্রিং। এরপর আসি ইন্টেজার। ইন্টেজারটা কি, ইন্টেজার হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ ইন্ট। এটা হচ্ছে ইন্ট ভেরিয়েবল। ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 7 এরকম করে যত পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হচ্ছে কি ইন্টেজার। এটাও একটা ডাটা টাইপ, পূর্ণ সংখ্যা। তারপর আরেকটা আছে ফ্লোট। ফ্লোট হচ্ছে ডেসিমাল সংখ্যা, 2.3 9.6 বা 0 পয়েন্ট সামথিং, এই টাইপের ডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যাগুলো হচ্ছে কি ফ্লোট, ঠিক আছে। তিনটা ডাটা টাইপ দেখলাম, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ঠিক আছে। এরপর হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটা কি, বুলিয়ানটা হচ্ছে ট্রু ফলস। যেমন সুইচের ক্ষেত্রে আমরা একটা কি ফ্যানের সুইচ, একটা দিকে অন আছে একটা দিকে অফ আছে। অন করলে কি কানেকশন চলে যাচ্ছে, তাহলে অফ হয়ে যাচ্ছে। আবার অন করলে, সরি, অফ করলে কানেকশন চলে যাচ্ছে, অন করলে কি কানেকশন আসতেছে এবং ফ্যান ঘুরতেছে। এই যে একটা বিষয়, সত্য মিথ্যার বিষয় আছে, তাই না। একটাতে কি মিথ্যা হয়, একটাতে সত্য হয়। তো বুলিয়ানটা হচ্ছে ট্রু আর ফলস, ট্রু ফলস। এটাও একটা ডাটা টাইপ, ট্রু ফলস। তারপর সাপোজ আমি আচ্ছা পরে দেখাচ্ছি। অ্যারে, অ্যারো একটা ডাটা টাইপ। সেটা হচ্ছে সাপোজ ওয়ালটন একটা মোবাইল, তাই না, ওয়ালটন একটা মোবাইল। তো এর মোবাইলের একটা সিরিজ হচ্ছে এক্স প্রিমিয়াম, প্রিমো 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 সিরিজ না। প্রিমো সিরিজের আবার অনেকগুলো মডেল আছে, তাই না। প্রিমো সিরিজের অনেকগুলো মডেল আছে। আমি চাচ্ছি একটা নামের মধ্যে, একটা নামের মধ্যে সবগুলো মডেল সেট থাকবে। একটা নামের মধ্যে জাস্ট এরকম একটা নাম, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে ওয়ালটন $, ওয়ালটন প্রিমো। আমি লিখছি না, এই নামের মধ্যে ওয়ালটন প্রিমোর যতগুলো মডেল আছে সবগুলো মডেলের নাম প্লাস যায় থাকবে, জাস্ট মডেল গুলো থাকবে, অথবা ইউআরএল থাকবে, ইউআরএল, ঠিক আছে। সাপোজ এইভাবে থাকবে যে বিষয়টা হচ্ছে এটা।
সাপোজ মডেলের নাম হচ্ছে প্রিমো প্রিমো এক্স। এক্স এর লিঙ্কটা আমার স্টোর থাকবে, তারপর হচ্ছে প্রিমো সাপোজ ওয়াই, তার লিঙ্কটা থাকবে, এভাবে এভাবে থাকবে, ঠিক আছে। তো এখন এটা কি, সাপোজ এটা হচ্ছে মডেলের নাম, এটা হচ্ছে তার লিঙ্ক, মডেলের নাম তার লিঙ্ক। সো একাধিক ডাটা, অ্যাকচুয়ালি একাধিক ডাটা সেভ করার জন্য একই নামের মধ্যে আমাদেরকে অ্যারে ইউজ করতে হবে। সো অ্যারে কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখে নিই। আমি এটাকে ডিলিট করে দিলাম, অ্যারে ইউজ করি। নর্মালি অ্যারে কিভাবে কাজ করে সেটা আগে দেখি। অ্যারে যেটা করে সেটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে কি অ্যারের একটা কিওয়ার্ড। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের কিওয়ার্ড, যেমন সরি পিএইচপি এর কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস না পিএইচপি। যেমন এই H1 বডি হেড এগুলো যেমন কিওয়ার্ড, ট্যাগ এটা বলতে পারেন একটা কিওয়ার্ড বা ট্যাগ। তো অ্যারে যেটা কাজ করে সেটা হচ্ছে প্রতিটা আইটেমকে এভাবে সেভ করে, যেমন প্রিমো এক্স কমা আরেকটা আইটেম যদি দেই প্রিমো প্রিমো ওয়াই, তো এভাবে সেভ করে। তো আমি যদি এই অ্যারেটাকে শো করতে চাই, অ্যাকচুয়ালি অ্যারেটা কি হবে, অ্যারেটা যেহেতু একাধিক ডাটা কি করছে, স্টোর করছে, তাহলে আমাকে বলতে হবে কয় নাম্বার ডাটাটা আমি কি করতে চাচ্ছি, শো করাতে চাচ্ছি। সাপোজ আমি ওয়ালটন প্রিমো কে শো করাবো, এখন দেখেন একটা রং দেখাবে আমার কি হচ্ছে, এটা একটা অ্যারে। সো অ্যারে যেহেতু অ্যারের মধ্যে একাধিক ডাটা আছে, অনেকগুলো ডাটা আছে, তো সেই ডাটাগুলোকে কি করতে হবে, আমাকে বলতে হবে কয় নাম্বার ডাটাটা আমি কি করতে চাচ্ছি, ডিসপ্লে করতে চাচ্ছি। সাপোজ আমি 1 নাম্বার ডাটাটা ডিসপ্লে করব, 1 নাম্বার ডাটা, 1 নাম্বার ডাটা কোনটা বলেন তো, প্রিমো ওয়াই 1 নাম্বার। তারা সিকোয়েন্স শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 2 3 এভাবে। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তো এভাবে শুরু করবে। কাউন্টটা শুরু হয় 0 থেকে, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে 0 থেকে সবসময় কাউন্ট শুরু করবে। তো এখন আমি চাচ্ছি এরকম, আমি চাচ্ছি না এরকম 1 2, অ্যাকচুয়ালি এটা কিভাবে সেভ করে দেখেন। আমি এখানে ফাংশনটা চেঞ্জ করে দিলাম, একটা ফাংশনের মাধ্যমে দেখি যে আরেকটা ফাংশন ভেরিয়েবল বার ডাম, এটা একটা ফাংশন, এটা একটা কিওয়ার্ড। এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যেমন আমি এটা কি ইন্টিজার টাইপ না, আমি যদি এভাবে বার ডাম করে ইন্টিজারকে দেখতে চাই, তাহলে দেখেন সে কি করতেছে, ইন্টিজার 2 আমাকে বলতেছে কি আমার এই যে ইন্টের মধ্যে যেটা আছে সেটার ফাইল টাইপটা কি এবং সেটা কত, সেটা কি আছে সেটা বলে দিচ্ছে। আমি যদি ডাস্টারকে দেখি, বার ডাম ফাংশনের মাধ্যমে যদি ডাস্টারটাকে দেখি, দেখেন কি বলতেছে, এটা একটা স্ট্রিং এবং সে এত বড়, লেন্থ হচ্ছে 108, তার মানে কি 108টা ক্যারেক্টার নিয়ে এটা কি স্ট্রিংটা তৈরি হয়েছে। তো এই বিষয়টা হচ্ছে কি বার ডাম কি করছে, আমি যেই যাকে চেক করতে চাচ্ছি সেটা তার টাইপটা চেক করতে পারতেছি, তার লেন্থ চেক করতে পারতেছি, এগুলো হচ্ছে কি বার ডাম্পের মাধ্যমে। তো এখন আমি যেটা করব, বার ডাম্পের মাধ্যমে এই অ্যারেটাকে একটু চেক করব। অ্যাকচুয়ালি অ্যারে কিভাবে হোয়াট সরি পিএইচপি অ্যারে কিভাবে বিল্ড করে দেখেন। আমি যখন অ্যারে কে করেছি, যেটা করছে সেটা হচ্ছে অ্যারে সাইজ 2 মিন্স দুইটা ডাটা আছে এবং ডাটা শুরু হচ্ছে আইডি হচ্ছে 1, সেটা একটা স্ট্রিং, এবং তার নাম হচ্ছে কি প্রিমো এক্স 2, সেটাও একটা স্ট্রিং, তার হচ্ছে প্রিমো ওয়াই এবং তাদের লেন্থ হচ্ছে 6 সাপোজ আমি আরেকটা ভ্যালু যুক্ত করলাম, এটা যেহেতু ইন্টিজারকে আমি 10 দিলাম, এটা ডাবল কোটেশনের মধ্যেও দেওয়া যায়। এখন দেখেন ডাবল কোটেশনের মধ্যে 10 দিলাম, এটা একটা ইন্টিজার, কিন্তু সে স্ট্রিং হিসেবে নিচ্ছে, কারণ স্ট্রিং লেখার সিস্টেমটা কি কোটেশন বা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। এখন আমি যদি এটাকে এভাবে লিখি 10, তাহলে কি হবে, সে এটাকে একটা ইন্টিজার টাইপ ইন্ট, এখানে শর্টকাট দেখাচ্ছে ইন্টিজার টাইপ হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখন দেখেন 0 1 2 এভাবে শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি 0 1 2 থাকবে না, আমি নিজের মতো করে আইডি দিব, সাপোজ এটা একটা আইডি এবং তার আন্ডারে আমি একটা ডাটাকে ভ্যালুকে কি করব, সেভ করব। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সামথিং, অ্যারে অ্যাসাইনমেন্ট অপারেটর। যাই হোক আমি নর্মালি একটা stp and walton.com/primox, সাপোজ primox এটা হচ্ছে এটার ডাটা, আমি সেম ওয়েতে আমি এটার ডাটা একটা সেভ করি primo y, ঠিক আছে। আমি 10টা আপাতত বাদ দিলাম। এখন কি করছি, আমি যেটা করেছি এই কমা পর্যন্ত হচ্ছে পুরোটা মিলে একটা ডাটা, এখান থেকে শুরু করে কমা পর্যন্ত আরেকটা ডাটা, তাই না। এবং ডাটাটাকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে
একটা হচ্ছে আইডি, আরটা হচ্ছে কি আমার ভ্যালু। এখন দেখেন আমার এটা কি হয়েছে, 01 এর বদলে যেটা হয়েছে আমি যে আইডিটা দিয়েছি সেই আইডিটা শো করছে, তাই না? তার মানে এখন আমি যদি কল করি যে এখানে কোন একটা কিছুকে ইকো করতে চাই, ইকো $, ওয়ালটন প্রিমো, ঠিক আছে? এবং তাদের মধ্যে যদি আমি চাই যে প্রিমো এক্স, প্রিমো এক্স শো করবে, তাহলে কি হবে, প্রিমো এক্স এর ভ্যালু যেটা আছে সেটা শো করবে। তাহলে কি এই যে আইডিটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি, আমি নিজে আইডি দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটাতে আইডি আমি অ্যাসোসিয়েট করে দিচ্ছি। তো এটা হলো একটা টাইপ অ্যারে। এবার আসি অবজেক্ট। অ্যারে কাজ এটাই। এবার আসি অবজেক্ট। অবজেক্ট কি জিনিস? নরমালি অবজেক্ট বলতে কি বুঝি, বস্তু বা কোন একটা এলিমেন্ট, এই তো কি বলেন, কোন একটা বস্তু বা এলিমেন্ট। সো সাপোজ একটা একটা সম্পর্কে বলি, যেমন একটা মাইক্রোওভেন। একটা মাইক্রোওভেন কি কি কাজ করে, অনেকগুলো কাজ করে একসাথে। মাইক্রোওভেনে একটা একটা বিষয় আছে, সে শুধুমাত্র আমার বস্তুটাকে আমি যেটা দিব, আই মিন আমার হাঁড়ি বা পাতিল যাই দিই, এটাকে কি করবে, ঘোরাবে। একটা কি মাইক্রোওভেনের একটা সিস্টেমের কাজ হচ্ছে শুধুমাত্র ঘোরানো, আরেকটা সিস্টেমের কাজ হচ্ছে হিট দেওয়া। কি হিট দেওয়া। আরেকটা সিস্টেমের কাজ হচ্ছে টাইমিং ফাংশন, টাইমটা চেক করা। নির্দিষ্ট টাইমের পর কি হবে, হিটটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, প্লাস আমি আমার জিনিসটা নিয়ে ফেলতে পারবো। এই যে তিনটা ফাংশন মিলে কি হচ্ছে, একটা মাইক্রোওভেন ক্রিয়েট হচ্ছে। সো এই অবজেক্টের বিষয়টা এরকম যে সাপোজ আমি একটা ফাংশন তৈরি করি, সো আগে ফাংশন কিভাবে কাজ করে সেটা দেখে আসি। আমি একটু ফাংশন ক্রিয়েট করবো একটা। সাপোজ ফাংশন লিখতে হয় এভাবে, ফাংশন এটা হচ্ছে কি PHP এর কিওয়ার্ড, ফাংশন কিওয়ার্ড। এবং আমি যেহেতু ফাংশন তৈরি করতেছি, এটা একটা ফাংশন, দেন আমি তৈরি করছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড একটা ফাংশন, তার নাম দিলাম। এটা কি ফাংশন কিওয়ার্ড, এটা হচ্ছে আমার যে যে ফাংশনটা তৈরি করব তার নাম। এবং সেকেন্ড ব্র্যাকেট যেটা, সেটা হচ্ছে ফাংশনটা কি কাজ করবে সেই কাজটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এবং প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের প্যারামিটার, বা ফাংশন কি কি সাপোর্ট করবে, এই ফাংশন কি কি সাপোর্ট করবে সেটা। সাপোজ আমি নর্মালি আগে ফাংশনটা দিয়ে দিই। ফাংশন আমার যে কাজটা করবে, এই ফাংশনটা যদি আমি কল করি, সেই ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে ইকো করবে। ইকো কি করবে, হ্যালো ওয়ার্ল্ড ইকো করবে। হ্যালো ওয়ার্ল্ড। এখন ফাংশন আমি কল করি, ফাংশন কল করার সিস্টেম, আমি ফাংশন কল করলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা আপনি যেখানে কল ক্রিয়েট করেন সমস্যা নাই, আমি যেখানে ফাংশনটাকে কল করব সেখানে কি টেক্সটটা যাবে। তো আমি হ্যালো ওয়ার্ল্ড কল করেছি এবং হ্যালো ওয়ার্ল্ড কি করছে, শো করছে। এখন আমি ফাংশনটাকে একটু ডাইনামিক করব, একটু কিছু সাপোর্ট দেব। যেমন আমি একটা প্যারামিটার সাপোর্ট দিলাম, সেটা হচ্ছে নেম। দ্যাট মিন্স আমি এখানে যে নামটা দিব সেই নামটা কি এখানে কোথাও আমি কাজ করাতে চাচ্ছি, সেই নামটা ডাইনামিক করলাম। তো আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে ওয়ার্ল্ডের পরিবর্তে নেমটা শো করবে। আমি দিলাম নেম। অ্যাকচুয়ালি নেম কোনটা, আমি যেটা দিব সেটা, আমি যেটা দিব সেটা। তো আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, স্ট্রিং হিসেবে লিখে দিলাম হ্যালো আরএফ। তো আমি ফাংশনটা কি দিলাম, হ্যালো আরএফ, হ্যালো আরএফ। আমি ফাংশনে দিলাম হ্যালো ওয়েবসি। আমার ফাংশনটা কি ডাইনামিক ওয়েবসি, অটোমেটিকলি কি হচ্ছে, ডাইনামিক কাজ করছে। সো ফাংশন কিভাবে কাজ করে, এইভাবে হচ্ছে ফাংশন কাজ করে। তো এরকম সাপোজ আমি তিনটা ফাংশন ক্রিয়েট করব, তিনটা ফাংশন ক্রিয়েট করলাম, যেমন মাইক্রোওভেনের জন্য একটা কাজ হবে, সে কি করবে, কাউন্ট করবে, সেকেন্ড কাউন্ট করবে বা এরকম কিছু। আরেকটার ফাংশনের কাজ হবে সে জিনিসটাকে ঘোরাবে, হ্যাঁ। আরেকটা ফাংশন কাজ করবে হিট দিবে। তো এই তিনটা মিলে যেটা হয়, এই তিনটা মিলে যদি আমি একটা ক্লাস তৈরি করতে চাই, একটা অবজেক্ট তৈরি করতে চাই, সেই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, এখানে দেখেন একাধিক ফাংশন নিয়ে। এই যে সাপোজ অবজেক্ট তৈরি করার সিস্টেম ক্লাস, অবজেক্ট তৈরি করার সিস্টেম হচ্ছে ক্লাস, দেন আমার অবজেক্টের নাম, দেন আমার ভিতরে যতগুলো ফাংশন থাকবে। যেমন এই অবজেক্ট, একটা অবজেক্ট হচ্ছে কি মাইক্রোওভেন। অ্যাকচুয়ালি মাইক্রোওভেন তো আর অনলাইনে তৈরি করা সম্ভব না এই মুহূর্তে। তো মাইক্রোওভেন দিয়ে সহজে বুঝাই দিলাম আর কি ব্যাপারটা। তো এটার নাম হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে মাইক্রোওভেন। এবং মাইক্রোওভেনের মধ্যে তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে হিট, আমি দিলাম একটা হিট। আরেকটা দিলাম হচ্ছে
ঘুরানো, আরটা দিলাম হচ্ছে কাউন্টার। তো এই তিনটা ফাংশন একসাথে করার জন্যই অ্যাকচুয়ালি অবজেক্ট। তো অবজেক্ট বিষয়ে আপাতত এত বেশি জানার দরকার নেই। এনিওয়ে, এরপর একটা টাইপে চলে আসি, সেটা হচ্ছে নাল। নাল বিষয়টা কি? নাল বিষয় যেটা, সেটা নর্মালি আমরা নাল বলতে বুঝি হচ্ছে কি, কিছুই না, জিরো। হ্যাঁ, আমরা কি বলি, জিরো। তো অ্যাকচুয়ালি নাল যেটা, এটা হচ্ছে একটা স্পেশাল ডাটা টাইপ। এটা জিরো না, আবার জিরো জিরো থেকে বেশিও না। এটা জিরো না, জিরো কমও না, বেশিও না। ঠিক আছে? তো এটা এমন একটা ডাটা টাইপ যেটা অ্যাকচুয়ালি, সাপোজ আমি আহ, এখানে কল করি যে, এখানে একটা ভেরিয়েবল তৈরি করে আমি ভেরিয়েবলের নাম দিলাম মেইন এবং তার ভ্যালু দিলাম নাল, এবং এটাকে অ্যাকচুয়ালি দেখি যে বার ডাম। এখন আমাকে কি শো করছে? এটা একটা টাইপ, এমন একটা টাইপ, এটা অ্যাকচুয়ালি এনিওয়ে, এটার কাজটা আমি বলি, সেটা হচ্ছে শর্টকাটলি যদি বলতে গিয়ে, এটা জিরো না আবার জিরো। এটা কিন্তু জিরো না আবার জিরো, এই টাইপের। আমি এটার ডেসক্রিপশন কাজের সময় দিব, এটা কি কাজ করে। ঠিক আছে? তারপর তারপর আছে রিসোর্স। অ্যাকচুয়ালি রিসোর্স যে ডাটা টাইপ, সেটা কোনো এটা এখনো অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, যদিও বা এটা অ্যাকচুয়ালি একাধিক ফাংশন রেফারেন্স ইউজ করার জন্য, অন্য কোথাও থেকে রেফারেন্স হিসেবে ইউজ করার জন্য এটা ইউজ হয়। তো রিসোর্স আপাতত আমরা দেখবো না, আমরা এই কয়েকটা জানলে হবে: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট। এবং এগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেটাও অ্যাকচুয়ালি বিষয়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট টাইপটাকে চিনে নিলেই হবে, এগুলো ইউজটা খুব একটা বেশি দেখবো না আমরা। আহ, এবার আসি অপারেটর সম্পর্কে। অপারেটর কি? অপারেটর কি? পিএইচপি তে 7 ধরনের অপারেটর আছে, 7 ধরনের ডাটা টাইপ, আবার 7 ধরনের অপারেটর। একটা অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক্যাল অপারেটরের কাজ হচ্ছে কি, যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলো গাণিতিক কাজে ইউজ হয়, যেমন প্লাস, মাইনাস। এগুলো এক একটা অপারেটর, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, তারপর হচ্ছে মডিউল। হ্যাঁ, এগুলো হচ্ছে কি একটা অপারেটর। সাপোজ আমি চাচ্ছি এই একটা ভেরিয়েবল ইন্টিজার এবং এই একটা ভেরিয়েবল ফ্লোট, এই দুটাকে যোগ করতে চাচ্ছি। আমি কি চাচ্ছি, এই দুটাকে যোগ করতে চাচ্ছি। সাপোজ আমি এই মেইনের মধ্যে নিলাম ইন্ট প্লাস ফ্লোট। আমি কি করলাম, ইন্টিজার এবং ফ্লোটকে যোগ করলাম, এবং ইন্টিজারের মান হচ্ছে 2, ফ্লোটের মান হচ্ছে 2.3, এবং তাদেরকে মেইনে রাখলাম, এবং মেইনটাকে কি করব, ইকো করব। মেইন কি হবে, ইকো হবে। তো এবার দেখি কি হচ্ছে, 4.3। তাহলে কি যোগের কাজ হচ্ছে। তো ফার্স্ট অপারেটর যেটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক যত কাজ আছে সব হয়। ঠিক আছে? যেমন আমি এখানে দিয়ে দিলাম মাইনাস, 2 থেকে 2.3 গেলে -0.3 থাকে, তাই না? তারপর হচ্ছে গুণ, স্টার 4.06, গুণ হলে কি 4.06 হয়। তারপর হচ্ছে ভাগ। ঠিক আছে? সো যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু কি আমি পিএইচপি এর মাধ্যমে করতে পারছি। সো এটা গেল। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে? অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা করে, সেটা হচ্ছে কোনো কিছুকে অ্যাসাইন করে। যেমন আমরা ম্যাথ করেছি বীজগণিতে, যে x ইকুয়াল টু এটা দেওয়া আছে, x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু কি, বাইর করো। তো এই যে x ইকুয়াল দেওয়া আছে 2, সাপোজ এখানে লিখেছে হচ্ছে আমি x দেই, x এটা দেই হচ্ছে $y, আমি বাকিগুলো ডিলিট করে দেই। আমি কি করলাম, x x সমান দেওয়া আছে 2, আর y সমান দেওয়া আছে 3। তার মানে কি, এই যে সমান, সমানটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে কি, এই ভ্যালুটাকে এটাতে রাখা হয়েছে, এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনো কিছুকে অ্যাসাইন করা হয়েছে। x এর মধ্যে কি 2 অ্যাসাইন করা হয়েছে, তার মানে কি x সমান 2। ঠিক আছে? সো আরেকটা আছে কম্পারিজন অপারেটর। এরকম অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন সমান, আরেকটা হচ্ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ভাগ ইকুয়াল, মডিউলার ইকুয়াল। এখন এই যে প্লাস ইকুয়াল মিন্স কি, সাপোজ আমি এখানে দিলাম, এখানে আরেকটা ভ্যালু নেই, সাপোজ এখানে করলাম যে x $x প্লাস ইকুয়াল $y। সো আমি x কে শো করি, হ্যাঁ, $x কে ইকো করলাম। এখন দেখেন x এর মান 2, y এর মান 3, তারপর এখানে বলেছি x প্লাস ইকুয়াল y।
আমি ইকো এক্স করার পর দেখেন কি হয়, 5 2 আর 3 মিলে হচ্ছে কি 5, কিন্তু আমি ইকো করেছি এক্স কে, নর্মালি দেখার কথা এটা, কিন্তু পরবর্তীতে আমি এক্স এর মধ্যে কি করেছি, এক্স প্লাস ইকুয়াল ওয়াই। এক্স প্লাস ইকুয়াল মূলত এটার এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, এটার মূল ফর্ম হচ্ছে এটা ডলার সাইন এক্স প্লাস ডলার সাইন ওয়াই। তো এই বিষয়টা কি, এক্স এবং ওয়াই 2 এবং 3 যোগ করে 5, 5টাকে কি এক্স এর মধ্যে স্টোর করেছে, আমি যখন এক্স কে ইকো করেছি তাহলে 5টাকে কি করছে, শো করছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা ফাইন। এনিওয়ে এখানে কি করেছি, এই অপারেটরের কাজ হচ্ছে এটা, মূলত এটা এই লাইনটাকে শর্ট করার জন্য এটা করা হয়েছে প্লাস ইকুয়াল। ঠিক আছে, এনিওয়ে এটার বিষয় গেলাম না, এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট, এটুকু মনে রাখেন, ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনো কিছুকে অ্যাসাইন করা। আর আচ্ছা, আর আরটা হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর পরে হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর মিন্স কোনো একটা কিছুকে কম্পেয়ার করা, কম্পেয়ার করার জন্য যে অপারেটরটা সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। সাপোজ এটা বোঝার আগে আমি একটা স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জেনে আসি। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট কিরকম, যেমন আমার এরকম কাজ হতে পারে, আমার ওয়েবসাইটে থাকতে পারে যে সাপোজ ফেসবুকে, ফেসবুকে কি হয় 12 বছর বা 13 বছরের নিচের যে ইউজাররা তারা কি আইডি করতে পারে না। তো এটা কিভাবে, এটা হচ্ছে তারা কি করছে, অটো ক্যালকুলেট করে। আমি যখন বার্থডে দিব, আমি যখন একটা বার্থডে দিব, সেই বার্থডেটাকে আজকের বছর পর্যন্ত সে কাউন্ট করবে কত বছর হচ্ছে, এবং সে যদি বলে যে এটা 13 থেকে নিচে, তাহলে কি কাউন্ট করতে পারবে না। সাপোজ আমি একটা বিষয় দেখি যে ব্যাপারটা হচ্ছে এজ, আমি একটা কি ভ্যালু নিলাম, এজ হচ্ছে 12, এজ হচ্ছে 12। হ্যাঁ, আমি এখন একটা কাজ করব, যদি ইফ, ইফ মানে কি যদি, আমরা জানি যদি, আমরা যেটা করব, যদি এজ, এজ এটা কি গ্রেটার দ্যান লেস দ্যান, গ্রেটার দ্যান 12, আমি কি একটা কন্ডিশন দিয়েছি, ইফ যদি, তারপর হচ্ছে আমার কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার কন্ডিশন, আমি যেটাকে চেক করব। হ্যাঁ, হ্যাঁ যদি 12 বছরের বড় হয়, তারপর হচ্ছে আমার এক্সিকিউশন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করব, আমি এক্সিকিউট করব, সে কি করতে পারবে। সাপোজ আমি এখন দেখাচ্ছি যে ইকো তুমি অ্যাকাউন্ট করতে পারবা, আমি এটা দেখাচ্ছি। সাপোজ কি হবে, যদি এজ এর মান 12 বড় হয় তাহলে কি দেখাতে করতে পারবে, আর যদি না হয় এলস, এলস তাহলে কি হবে, আমি ইকো করব হচ্ছে হ্যাঁ এটা, এটা দেখাবে। ঠিক আছে, এখন কি হচ্ছে, পিএসপি এজ যদি 12 বছরের বড় হয় তাহলে তুমি অ্যাকাউন্ট করতে পারবা, যদি না বড় না হয় তাহলে কি তাকে বলবে হচ্ছে পড়ালেখা করতে যাও। এলস এর মধ্যে কন্ডিশন দেওয়া যাবে না, এলস ইফ, যদি আমি একাধিক চেক করতে চাই তাহলে এলস ইফ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি ইফ এলস, যদি এটা হয় তাহলে হবে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ইফ এর মধ্যে কন্ডিশন, যদি আপনি চেক করেন যে আরো বেশি কন্ডিশন চেক করতে চান তাহলে এলস ইফ ইউজ করতে হবে, এলস ইফ তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আরেকটা কন্ডিশন দিতে পারবেন, এভাবে এলস ইফ আরো ইউজ করতে পারবেন, আরেকটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন, লাস্টে গিয়ে একদম যদি কিছু না হয় তাহলে যেটা হবে সেটা, আর এটা না দিলেও হয়। তারপর কিছু, একদম কিছু না হলে তাকে কিছু একটা তো দেখানো উচিত, সেজন্য এলস দেওয়াটা উচিত। তো বিষয়টা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি এলস ইফ বাদ দিলাম। এখন কি আমার মান এই যে আছে 12, তো এখানে বলা আছে এজ যদি 12 চাইতে বড়, এখন কি কি আসছে, এলস শো করছে। আমি যদি এজ 12 থেকে বড় করে দিলাম 13, কন্ডিশন একই থাক, অ্যাকাউন্ট করতে পারবা। এই বিষয়টা হচ্ছে কি লজিক্যাল। সো এই বিষয়টা হচ্ছে ফেসবুকে ইফ এলস এর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তারা কি ইফ এলস এর মাধ্যমে, যদি পিএইচপি দিয়ে হয় তাহলে ইফ এলস এর মাধ্যমে, যে কোনো প্রোগ্রাম হোক ইফ এলস এর মাধ্যমেই করছে। তো এই বিষয়টা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এখন এই যে বিষয়, এই অপারেটরটা হচ্ছে কম্পারিজন অপারেটর, এটাই হচ্ছে মূলত কম্পারিজন অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইন্ড অপারেটর,
অ্যাসাইন করা হয়েছে এইজ ভেরিয়েবলে 13 হচ্ছে কি অ্যাসাইন করা হয়েছে, রাখা হয়েছে, এবং এখানে কম্পারিজন করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। সাপোজ আমি দিলাম ডাবল ইকুয়াল, ডাবল ইকুয়াল মিন্স কি সমান সমান, তার মানে কি এজ এটা সমান এটা, তার মানে বোঝাচ্ছে কি এটা এটা সমান যদি হয়, যদি সমান হয় তাহলে এটা শো করবে, যদি সমান না হয় তাহলে এটা শো করবে। এখন যদি বা সমান না, কি 12 আর 13 কি সমান? কখনোই সমান না। আমি এখানেও 12 করে দিলাম, তাহলে 12 12 সমান, এ যেমন এ 12 সমান, তাই না? তাহলে কি যেটা যদি ট্রু হয়, এটা যদি মিলে যায় তাহলে এটাতে আসবে, যদি না মিলে তাহলে এটাতে আসবে। তো এখানে আর ইফ এলস এই যে দিলাম, ইফ, হ্যাঁ আরেকটা দেওয়া যায়, যেমন আমি চাই যে এরকম এন্ড আরেকটা অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, আমি দুইটা একসাথে চেক করতে চাচ্ছি। আচ্ছা এন্ড না দিয়ে অর দেই, অর মানে কি এটা অথবা এটা। আমি কি করলাম, এখানে দিলাম হচ্ছে এটা দিয়ে হচ্ছে 13 দেই, এখানে বলা হচ্ছে কি আমি এটা চেক করে, এটা চেক করেন এটা কি মিথ্যা আছে, এস সমান সমান 12, এটা কিন্তু 13, তার মানে এটাতে আসবে, এটা শো করবে, রাইট? তাহলে আমি এখানে আরেকটা শর্ত দিয়ে দেই যে অথবা, আমি দিয়ে দিলাম অথবা এজ যদি, সরি, $সাইন এজ যদি 12 বেশি হয়, যদি 12 বেশি হয়, যে কোনো একটা হলেই কি, যে কোনো মিলে গেলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে একাধিক, একাধিক কি দেওয়া যায়, একাধিক কন্ডিশনও দেওয়া যায়। এখানে এন্ড এই লজিক্যাল অপারেটর গুলো ইউজ করতে হবে, এটা অথবা এটা। আবার আমি যদি এটা অপারেটর, এই অপারেটর ইউজ করি, এন্ড দুইটাই মিলতে হবে, কি করতে হবে, দুইটাই মিলতে হবে, ঠিক আছে? দুইটা মিললেই তারপরে এটা শো করবে। এখানে কি দুইটাই মিলতে হবে, এখন দুইটা মিলে নাই, এটা একটা মিলে নাই, কারণ এটা 13 আর 12 সমান না। আমি দিলাম 13, 12, 13 13 সমান, এটা দিলাম, এটা ঠিক আছে, 12 12 চাইতে বড় 13, ঠিক আছে? তার মানে দুইটা মিলে গেছে, 13 এবং এইচ সমান, প্লাস এটাও মিলে গেছে, 12 থেকে বড় হচ্ছে 13। হ্যাঁ, হ্যাঁ যে কোনো, এটা কোনটা কি ইউজ করলে বেটার সেটা আপনার, হ্যাঁ আপনার কাজ বলে দিবে। সো আপনি কি করতে যাচ্ছেন, কি করবেন সেটা বলবে। তো এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর, যেমন ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, আবার নট ইকুয়াল। সাপোজ আমি আরেকটা জিনিস নট ইকুয়াল এর বিষয়টা বলি। নট ইকুয়াল অ্যাকচুয়ালি কি, মানে সমান নয়। সাপোজ এখানে দেওয়া আছে 12 এবং এখানে চেক করা আছে 13, তার মানে সমান, এটা কি ভুল, তার মানে এটা কি ভুল। তো আমি যদি বলি এরকম যে এইচ সমান নয়, 13 সমান নয়, তাহলে কিন্তু যাবে, অ্যাকাউন্ট করা যাবে, কারণ আমি বলে দিচ্ছি, লজিক দিছি সমান নয়, তাহলে সে তো অবশ্যই সমান নয়। এনিওয়ে, হ্যাঁ সাপোজ এটা আবার 12 আছে, আমি যদি সমান নয় বলি তাহলে তো এটা হবেই না, কারণ এটা সমান, তাই না? এনিওয়ে, এই হচ্ছে বিষয়, অনেক মজার একটা বিষয়। যাই হোক, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর গেল। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে প্রতি ইনক্রিমেন্টে +1 একটা করে কি এক যুক্ত করা। সো ইনক্রিমেন্টের বিষয়টা আমি একটু পরে বলছি, ইফ এলস এর বিষয়টা গেল, আমি এটাকে কমেন্টস করে রাখি। লজিক্যাল অপারেটর দেখলাম, এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর, এগুলা দেখলাম যে এটা অথবা এটা, অথবা এটা এবং এটা দুইটা, অথবা এটা যদি না মিলে তাহলে। তো লজিক্যাল অপারেটর এটা। স্ট্রিং অপারেটর আসি, স্ট্রিং অপারেটর দুইটা, একটা হচ্ছে কনক্যাটেনেশন, একটা হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি জানা উচিত, কারণ এই বিষয়টা আমরা ওয়ার্ডপ্রেসে ইউজ করব। এই ডট, এই ডটটা কি, এই ডটটা হচ্ছে অ্যাকচুয়ালি এডিশন। স্ট্রিং কোন জিনিসটা হচ্ছে স্ট্রিং, সাপোজ নেম ইকুয়াল, এই ডাবল কোটেশনের মধ্যে যেটা লেখা হবে সেটা হচ্ছে কি স্ট্রিং, তাই না? তো এরকম মনে করেন দুইটা স্ট্রিং আছে, নেম হচ্ছে আরএফ ইনস্টিটিউট, আমার কি আছে দুইটা স্ট্রিং আছে, হ্যাঁ আমার কি আছে দুইটা স্ট্রিং আছে। তো আমি দুইটা স্ট্রিং কে যুক্ত করতে যাচ্ছি, ইকো করতে যাচ্ছি, আমি দিলাম ইকো নেম ডট, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে যুক্ত করার জন্য নেম ডট আরএফ। এখন দেখেন স্ট্রিংটা কিভাবে শো করে, দুইটা পাশাপাশি, নেম আরএফ ইনস্টিটিউট। তো আমি চাচ্ছি নেমের মধ্যে এভাবে থাকবে। এখন এই যে স্পেস, এখানে একটা স্পেস থাকা উচিত, স্পেসটা হয় এখানে দিতে পারেন, অথবা এখানে, এখানে আলাদাভাবে একটা স্ট্রিং হিসেবে নেওয়া যায়,
যেহেতু স্পেস একটা স্ট্রিং, অবশ্যই খালি স্পেসটাও একটা স্ট্রিং। ঠিক আছে, আমি কি করলাম, নেমের পরে যোগ করলাম একটা স্পেস, তারপর যোগ করলাম আবার আরআরএফটাকে। সো এটা হচ্ছে কি স্ট্রিং, এবং স্ট্রিং এটাকে বলা হয় স্ট্রিং অপারেটর, এই জন্যই এটাই স্ট্রিং এর সাথে স্ট্রিং কে কনক্যাটেনেট করতেছে, যোগ করতেছে। সো আরেকটা আছে কনক্যাটেনেশন প্লাস অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে কি প্লাস ইকুয়াল, যেমন একই ভেরিয়েবলে আমি দিলাম নেম, একই ভেরিয়েবল কিন্তু ভ্যালু হচ্ছে দুইটা, একই ভেরিয়েবল কিন্তু ভ্যালু হচ্ছে কি দুইটা। এখন দেখেন আমার কোন ভ্যালুটা শো করবে, এখান থেকে আমি কি করলাম নেম ইকো করলাম হচ্ছে নেম, তো কোন ভ্যালুটা শো করবে, এটা নাকি এটা? অবশ্যই পরেরটা। ঠিক আছে, সে যখন সে রিড করে আস্তে আস্তে পরে যেটাতে পাবে ওভাররাইট হয়ে গেছে উপরেরটা, তো উপরেরটা যদি ইউজ করতাম তাহলে তো পরেরটা দিতাম না অবশ্যই, তো পরেরটা কি করবে দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি দুইটাই দেখাবে, এক পাশাপাশি দুইটাই দেখাবে। তো আরেকটা কি আছে, স্ট্রিং অপারেটর আছে, সেটার নাম হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। এটা অবশ্যই তাদের মধ্যে কোনো স্পেস থাকবে না। তো এই কাজ হচ্ছে নর্মালি এটা নেম ডট নেম। সো এটা কি করছে, আমি একই ভেরিয়েবলে আমি একবার কল করছি, কিন্তু একই ভেরিয়েবলে একাধিক ডাটাকে এটার সাথে এটাকে সেভ যুক্ত করছি। এই যে ডটের কাজ হচ্ছে কি যুক্ত করা না, এটার সাথে এটাকে যুক্ত করে এরপরে থেকে শো করছে নেম আরএফ ইনস্টিটিউট। এই ক্ষেত্রে স্পেসটা আমরা এখানে দিতে পারবো না, স্পেসটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা স্পেশাল অপারেটর স্ট্রিং এর ক্ষেত্রে, শুধুমাত্র স্ট্রিং এর জন্য স্পেশাল অপারেটর। তারপর অ্যারে অপারেটর তো আমরা দেখছি, যেমন ইকুয়াল, নট ইকুয়াল, এগুলা। এবার আমি এখানে একটা কথা বলছিলাম যে কি যেন একটা বলতে চাচ্ছিলাম, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কাজ করতে বলছিলাম। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? হ্যাঁ, না হলে কিন্তু এটা শেখা লাগবে না, এগুলো দেখা লাগবে না, আমি বলবো না এটা দেখেন। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, জাস্ট এইটুক মনে রাখা ট্রাই করবেন যে এটা স্ট্রিং, এটা ফ্লোট, আর ইকো কি কাজ, ইকো কি কাজ করছে, ভেরিয়েবল কিভাবে নিতে হয়, এবং ইফ এলস কিভাবে লিখতেছি, জাস্ট এইটুক মনে রাখলে হবে। এনিওয়ে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের বিষয়ে। আমি সাপোজ একটা ভেরিয়েবল নিলাম এজ ইকুয়াল হচ্ছে 1, এজ ইকুয়াল 1, সরি এজ ইকুয়াল 1। সো আমি এজ কে পরবর্তীতে ইকো করছি, সাপোজ ইকো $সাইন এজ প্লাস প্লাস। এখন দেখেন ইকোটা হবে হচ্ছে 1। আচ্ছা, এখন এখন হবে না, ইনক্রিমেন্টের বিষয়টা আমাকে লুপিং এর মধ্যে দেখাইতে হবে। সাপোজ আমি একটা লুপিং শিখি আগে। লুপিং এর মধ্যে কেমন আছে, অনেকগুলা লুপিং আছে। অনেকগুলা লুপিং হচ্ছে কি একটা জিনিসকে বারবার রিপিট করা বা কোনো কিছুকে কাউন্ট করার জন্য যে লুপিংটা হয় সেটা হচ্ছে ফর লুপস বা হোয়াইল লুপস। সাপোজ আমি ফর লুপ দিয়ে করি, ফর লুপ লেখার সিস্টেম হচ্ছে ফর, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে আমার এক্সিকিউশন। সো আমি এখানে লিখি ফর, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে এক্সিকিউশন। তো কন্ডিশনে হচ্ছে কি আমি কন্ডিশন দিব এখানে কি কি থাকবে বা কেমন হবে। সাপোজ এজ, ফার্স্ট এজ কন্ডিশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে আমার ভ্যালু, এবং আমি ভ্যালু থেকে কি কন্ডিশনে কাজ করব, এবং পরবর্তীতে হচ্ছে কতটুকু পর্যন্ত কাজ করবো, এই টাইপের। সাপোজ আমি বলতে চাচ্ছি যে এজ সমান হচ্ছে 1, আমি কি অ্যাসাইন করছি এজ সমান 1, তারপর আমি $সাইন এজ কে কতটুকু পর্যন্ত নিয়ে যাব, যদি 100 পর্যন্ত, মানে 100 ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ সে কাউন্ট করতে থাকবে, ততক্ষণ সে কি কাউন্ট করতে থাকবে। আমি এখানে দিয়ে দিলাম কি হবে প্লাস প্লাস, এজ প্লাস প্লাস, এটা কি 1টা 100 পর্যন্ত, 100 পর্যন্ত কাউন্ট হবে। আমি এবার ইকো করি, ইকো $সাইন এজ। আচ্ছা, এখানে উপরে নিচে আসছে সেজন্য আমি ডাবল কোটেশন, এটার সাথে একটা বিআর ট্যাগ, এইচটিএমএল এ বিআর ট্যাগ দিয়ে দিলাম যাতে নিচে নিচে আসে। সে কি 100 পর্যন্ত, 99 পর্যন্ত, অবশ্যই 0 থেকে শুরু না, সে কি 100 পর্যন্ত দেখাচ্ছে। সাপোজ আমি 0 থেকে শুরু করি, তাহলে 0 সহ 99 পর্যন্ত দেখাবে, কিন্তু 100 নিচ।
আবার এটা যদি দেয় এভাবে, তাহলে সে 100 পর্যন্ত দেখাবে। এনিওয়ে ব্যাপারটা এরকম। তো এটা কি হচ্ছে, প্লাস প্লাস কি করছে, সবসময় ওয়ান ওয়ান যুক্ত করতেছে, যতক্ষণ আমার কন্ডিশন ফুলফিল না হচ্ছে ততক্ষণ কি যুক্ত হচ্ছে। এখন দেখেন এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা কি, এটা হচ্ছে কি একটা ফলস কন্ডিশন। ফলস কন্ডিশন বলতে কি, সরি এটা এটা হচ্ছে ফিক্সড কন্ডিশন, যেটা কি আহ, আচ্ছা কন্ডিশনটা আমি একটা অ্যারো দেখাই দিই তারপর বুঝতে পারবো। আচ্ছা আমি কন্ডিশন দিচ্ছি এইভাবে যে 5 অথবা 4 অথবা 1। আমি কি করছি এখানে এমন কন্ডিশন দিলাম, আমার এজ হচ্ছে 1, সরি 5, এবং এজটা যদি 1 এর চাইতে বড় হয় ততবার কি করবে, ততক্ষণ কি করবে এজ প্লাস প্লাস প্রতিবার 1 1 করে যোগ করবে। এই কন্ডিশনটা কি, এটা একটা ইনফিনিট কন্ডিশন এবং অনেক লং টাইম কন্ডিশন, অ্যাকচুয়ালি লেন্থি কন্ডিশন এবং ভুল। এটা কি হচ্ছে, এটা ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে, অ্যাকচুয়ালি বিষয়টা সত্য হচ্ছে। সত্য হচ্ছে, এটা ইনফিনিটিতে চলে যাবে 1 এর উপর 5, তার মানে যতক্ষণ 5 এর উপর থেকে যদি যতক্ষণ পারে সে কি যোগ করতে থাকবে 1 তখনই কিন্তু আমার সার্ভার ক্র্যাশ করবে। দেখেন আমার, আমি রিফ্রেশ করার সাথে সাথে আমার মজিলা কি নট রেসপন্ডিং শো করবে, লোড হচ্ছে লোড হচ্ছে লোড হচ্ছে, এখন নট রেসপন্ডিং। এটা আমি যতক্ষণ ক্লোজ না করি ততক্ষণ কি হবে না, এটাকে আমি কি করতে পারবো না, লোডিং অফ করতে পারবো না। যেমন এখন এই যে টাস্ক ম্যানেজার, আচ্ছা আমি মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, আবার কি হচ্ছে, মজিলা ফায়ারফক্স অ্যাকচুয়ালি ওপেন হতে পারছে না। আমি কন্ডিশনটা চেঞ্জ করে দিই। ওয়াও, কন্ডিশনটা হচ্ছে এটা, আমি দিয়ে দিই হচ্ছে 1 এর চাইতে ছোট হলে কি, আমার কন্ডিশনটা কি কখনোই ইনফিনিটি করা যাবে না ফর লুপের ক্ষেত্রে, বা আমার কন্ডিশনটা এমন ভাবে করতে হবে যাতে ইনফিনিটিতে না যায়। তো এটা হচ্ছে ফর লুপস এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বিষয়। ইনক্রিমেন্ট হচ্ছে এটা, ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস করে 1 1 করে। তো এনিওয়ে আমরা ফর লুপ দেখলাম, ইফ এলস দেখলাম, হোয়াইল লুপস প্রায় ফর লুপস এর মধ্যে কাজ করে, একটা কন্ডিশন একটা কন্ডিশন আর এক্সিকিউশন। তো এটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ আপনারা দেখে নেবেন বাসায়। তো আমরা ফাংশন দেখলাম কিভাবে ফাংশন কাজ করে। সুইচ, সুইচ হচ্ছে ইফ এলস এর মতো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি। একাধিক একাধিক ইফ এলস, একাধিক চেকিং এর বিষয় থাকবে তখন সুইচ করা লাগে, সুইচ করা লাগে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম আজকে পিএইচপি সম্পর্কে জানলাম, ঠিক আছে।